আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছো? আমি শরীফুল ইসলাম স্যার তোমার সাথে সংযুক্ত আছি। আমি আজকে তোমাদের বাংলা প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে একটা ফাটাফাটি ইনশাল্লাহ ক্লাস নিয়ে যাব। তোমরা অবশ্যই অর্থনীতি নিয়ে কোনো রসকস খুঁজে পাও না, বা অর্থনীতি নিয়ে তোমাদের অনেক বেশি চিন্তিত, ঠিক আছে? গতকালকে তোমরা অনেকেই SMS কমেন্ট করছো যে স্যার অর্থনীতির ক্লাস চাই। তো প্রথমেই যে কথাটা বলবো, গতকালকে তোমরা অনেক বেশি কমেন্ট করছো কিন্তু একেবারেই শেয়ার করো নাই, শেয়ার একেবারেই কম ছিল। কমেন্ট তো অবশ্যই করবা, সাথে সাথে তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে কাজটা সেটা হচ্ছে কি, ভাইয়ারা তোমাদের কাছ থেকে চাচ্ছে বেশি বেশি করে শেয়ার করা, ঠিক আছে? কারণ তোমাদের কাছ থেকে আমরা বিনিময়ে কিছুই চাচ্ছি না। চাচ্ছি কি, আমাদের বড় ভাইদেরকে ভালোবেসে তোমরা কি করবা, বেশি বেশি করে শেয়ার করবা। এখনই তোমাদের বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও, তোমাদের গ্রুপ থাকলে গ্রুপে তোমরা শেয়ার দিয়ে দাও এবং বন্ধুদেরকে জানিয়ে দাও যে এডুক্রাফটার্স বি ইউনিটে ভাইয়ারা ফ্রিতে, একদম ফ্রিতে আমাদের সাথে 2 মাস সংযুক্ত থেকে আমাদেরকে ফ্রিতে আমাদের সকল বিষয়ের, বি ইউনিটের সকল বিষয়ের আমাদের কি করবে, ভালো একটা পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমাদের সাথে থাকবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথমে যেটা বললাম, বেশি বেশি করে তোমরা শেয়ার দাও। আর কে কোথা থেকে দেখতেছো, ঠিক আছে? তোমরা কেমন আছো আমাকে একটু জানাও। তোমরা কেমন আছো, কে কোথা থেকে দেখতেছো আমাকে একটু জানাও। হ্যাঁ, আমি একটু শিওর হই যে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা, বা কথা ক্লিয়ার কিনা, বা কোনো সমস্যা হচ্ছে কিনা টেকনিক্যালি, ঠিক আছে? আমরা শুরু করে দিব। হ্যাঁ, লেট করবো না, পড়াশোনা শুরু করে দিব। বেশি দিন সময় নাই, অনেক বেশি পড়াশোনায় সিরিয়াস হও তোমরা। আচ্ছা, দেখি তোমাদের কমেন্ট পড়তেছি। আচ্ছা, তোমরা বেশি বেশি শেয়ার দাও। হ্যাঁ, বেশি বেশি শেয়ার দিয়ে দাও। হ্যাঁ, আচ্ছা, অনেকে সালাম দিয়েছ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, জি জি স্যার, ভালো আছি আমি। তোমরা সবাই কেমন আছো একটু জানিয়ে দাও। কেমন আছো তোমরা সবাই জানিয়ে দাও একটু, ঠিক আছে? হ্যাঁ, তোমরা জানাই দাও, তোমরা সবাই জানিয়ে দাও যে তোমরা কোথা থেকে দেখতেছো এবং আমার সব কিছু কথা শুনতে পাচ্ছ কিনা ভালোভাবে, ঠিক আছে? একটু আমাকে জানিয়ে দাও। আচ্ছা আচ্ছা, এই তো আমরা চলে যাব আমাদের লাইভ কার্যক্রমে, আমাদের পড়াশোনায় চলে যাব। বেশি দেরি করব না, তোমরা বেশি বেশি করে শেয়ার করতে থাকো। আর অবশ্যই আজকে তোমরা খাতা এবং কলম নিয়ে বসো, নোট করা থাকবে, অঙ্ক করব, ঠিক আছে? যে গুরুত্বপূর্ণ এই তৃতীয়তা থেকে যে পার্ট থেকে আমাদের প্রশ্ন আসে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা শুরু করে দেই। প্রথমে দেখো, আমি তোমাদের ক অংশের জন্য, কতে যে প্রশ্নগুলো থাকবে এবং নৈর্ব্যক্তিকের জন্য যে প্রশ্নগুলো তোমাদের জন্য অতীব জরুরি, অনেক বেশি গুরুত্বপূর্ণ, তোমাদের এই অধ্যায় থেকে আমি একদম বেছে বেছে প্রশ্নগুলো তোমাদের জন্য করেছি, ঠিক আছে? এগুলো থেকে তোমাদের ক প্রশ্নের জন্য এবং নৈর্ব্যক্তিকের জন্য ইনশাল্লাহ কমন পড়বে, ঠিক আছে? দেখো, পণ্য ও সেবার প্রতি একক ব্যয়কে বলে কি? দেখো, পণ্য ও সেবার প্রতি একক ব্যয়কে, প্রত্যেকটা একক পণ্য বা দ্রব্যের, হ্যাঁ, পণ্য বা দ্রব্যের একক প্রতি যে ব্যয়, একক প্রতি যে ব্যয় হবে, একক প্রতি যে ব্যয়, তাই হচ্ছে কি গড় ব্যয়। ব্যয়কে গড় ব্যয় বলে। হ্যাঁ, এটা তোমরা অবশ্যই জানো, তারপরেও এটা তোমাদের যেহেতু এখন থেকে কি বলে একদম শুরু থেকেই তোমাদের পড়াচ্ছি, এজন্য তোমাদের জন্য আমি একটু প্রথম থেকে শুরু করলাম। তারপরে দেখো, এলটিসি বাই কিউ, এটা দ্বারা কি বুঝতেছো কিছু, নাকি আমি খালি বলতেছি এলটিসি বাই কিউ দ্বারা কি বোঝানো হয় এটা বুঝতেছো? এটা হচ্ছে লং রান টোটাল কস্ট, মানে দীর্ঘমেয়াদী স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই কিউ। কিউ দ্বারা কি বোঝাচ্ছে? কোয়ান্টিটি, মানে পরিমাণ, এককের পরিমাণ,
এ দ্বারা কি বোঝানো হয়? এলএমসি দেখো কি বোঝাচ্ছে, দেখো এলএমসি মানে কি লং রান মার্জিনাল কস্ট, লং রান মার্জিনাল কস্ট। এলটিসি দ্বারা কি বোঝাচ্ছে? এলটিসি দ্বারা লং রান টোটাল কস্ট বাই কিউ মানে পরিমাণ দ্বারা, কোয়ান্টিটি দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়? এলএমসি মানে লং রান মার্জিনাল কস্ট। মানে কি মার্জিনাল কস্ট মানে কি বলো তো? দীর্ঘমেয়াদী মার্জিনাল মানে কি প্রান্তিক ব্যয়, দীর্ঘমেয়াদী প্রান্তিক ব্যয়। তাহলে এলটিসি কে যদি মানে আমাদের লং রান মোট খরচকে যদি আমরা পরিমাণ দ্বারা মানে কোয়ান্টিটি দ্বারা ভাগ করি তাহলে কি পাবো? দীর্ঘমেয়াদী প্রান্তিক ব্যয় পাবো। তোমরা বুঝতেছো কি না? বুঝতেছি না আমাকে জানাও। একজন কমেন্ট করেছো লেট করে ফেললাম, না লেট হয় নাই, ক্লাসে মাত্র 2টা প্রশ্ন শেষ করেছি। স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছ এই 2টা প্রশ্ন, তুমি একটু দেখে নাও পারো কি না, না পারলে আমাকে কমেন্ট করো, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, এরপরে যে প্রশ্নটা আছে আমাদের গড় পরিবর্তনীয় ব্যয়। দেখো গড় কথাটা মানে কি? অ্যাভারেজ। গড় কথাটা মানে কি? অ্যাভারেজ। অ্যাভারেজ পরিবর্তনশীল মানে কি? ভেরিয়েবল মানে আর হচ্ছে সিতে কস্ট। অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট সমান, তাহলে গড় পরিবর্তনশীল ব্যয় সমান কি? টোটাল ভেরিয়েবল কস্ট বাই কোয়ান্টিটি। মানে আমি বাংলা অবস্থার সাথে বলে দিয়েছি, গড় পরিবর্তনশীল ব্যয় সমান সমান মোট পরিবর্তনশীল ব্যয় ডিভাইডেড বাই পরিমাণ একক মানে কোয়ান্টিটি। বুঝতে পারতেছো? দেখো বুঝতে পারতেছো কিনা? তোমরা তো অনেক সময় তোমাদের কলেজে স্যাররা পড়াইছে তোমাদেরকে, বা তোমরা যদি কেউ মানে অফলাইনে প্রাইভেটে পড়ে থাকো তোমাদের অনেকবার পড়াইছে। আমার কথাগুলো বুঝতেছো কিনা আমাকে একটু জানাও, ঠিক আছে? আমাকে একটু জানাও, তাহলে আমি বুঝতে পারবো। আর শেয়ার তো হচ্ছে না। শোনো, তোমাদের এত কষ্ট করে একদম ফ্রিতে তোমাদের আমরা সব বিষয়ের ক্লাস নিতেছি। বাইরেদেরও তো কিছু চাওয়া পাওয়ার থাকে না? বাইরেদের কিছু চাওয়া পাওয়ার থাকে। তো কি থাকে? এই চাওয়া পাওয়াটা হচ্ছে কি? বেশি বেশি করে শেয়ার। বড় তোমাদের সাথে আমাদের কোনো শত্রুতা আছে? বন্ধুত্ব এবং এই যে একটা সম্পর্ক, ভাইয়া ছোট ভাই বড় ভাইয়ের সম্পর্ক, এটা আরও দৃঢ় থেকে দৃঢ় হবে, ঠিক আছে? কিন্তু সেটা কিসের মাধ্যমে? সময়ের কালক্রমে আমাদের সম্পর্কটা আরও বেশি দৃঢ় হবে। তো কিভাবে হবে? ভাইদের সাথে থাকতে, সম্পর্কে থাকতে ভাইদেরও তো কিছু চাওয়া পাওয়া থাকে। তো আমরা তোমাদের কাছ থেকে কোনো আর্থিক কোনো ইয়ে চাই নাই, শুধু চেয়েছি কি শেয়ার। বেশি বেশি করে শেয়ার করো, রিয়েক্ট করো, কমেন্ট করো, ঠিক আছে? আচ্ছা, এরপর জি তোমরা যারা সবচেয়ে বেশি, ঠিক আছে, যেটা আমাদের বলতেই হবে, তোমরা যারা সবচেয়ে বেশি কমেন্ট করবা, লাইক মানে রিয়েক্ট দিবা, প্লাস সবচেয়ে বেশি শেয়ার করবা, আমাদের আইটি ফার্মে যারা আছে তোমাদেরকে তদারকি করতেছে, তারা এগুলা কী করবে? অবজারভেশন রাখবে। যে সবচেয়ে বেশি শেয়ার দিবে, কমেন্ট করবে, রিয়েক্ট দিবে, তাকে আমরা পুরস্কৃত করব। এখন দেখো, তোমরা পড়াশোনার পাশাপাশি, শেখার পাশাপাশি তোমরা কি বাইরের সাথে বাইরে যেটা বলতেছে সেটা করবা কিনা? করলে তোমারই লাভ, তুমি পুরস্কৃত হবে, ঠিক আছে? তো বাইরে তোমাদের অবশ্যই ভালো চায়, বাইরেও যাতে অনুপ্রাণিত হয়, সেই জন্য বাইরেদেরকেও কি খুশি করতে হবে। হ্যাঁ, অনেকে সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। যারা যারা এখনো যুক্ত হও নাই, যুক্ত হয়ে যাও, তোমাদের বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও, ঠিক আছে? শেয়ার হচ্ছে না, তোমরা দ্রুত শেয়ার করে দাও। তারপরে দেখো, 1 একক অতিরিক্ত পণ্যের জন্য মোট ব্যয়ের বৃদ্ধি, এটাকে বলে কি? প্রান্তিক ব্যয়। দেখো, আমাদের যে মোট শ্রমের একক থাকবে, ঠিক আছে, সেটার সাথে সাথে যখন আমাদের পরিমাণের এককও বাড়বে, ঠিক আছে, সাথে সাথে দুইটারই কিন্তু কি পরিবর্তন হবে। এখন ওই যে পরিবর্তন হবে যখন অতিরিক্ত 1 একক, কি বললাম? অতিরিক্ত 1 একক পণ্যের জন্য নতুন করে যে মোট ব্যয়ের উপর প্রভাব ফেলবে। আবার বলি কথাটা, অতিরিক্ত একক বৃদ্ধির জন্য, অতিরিক্ত 1 একক বৃদ্ধির জন্য মোট ব্যয়ের উপর যে প্রভাব ফেলবে বা পরিবর্তন আনবে, সেটাই হচ্ছে কি? মার্জিনাল কস্ট বা প্রান্তিক ব্যয়। দেখো বুঝতেছো কিনা? আমার কথা যদি বোঝো, ক্লিয়ার হয়, সেটা তোমরা অবশ্যই জানাবে, জি স্যার বুঝতেছি, বা স্যার এটা বুঝতেছি না, আবার বলেন, ঠিক আছে? জি, যারা এক্সাম দিয়েছে অবশ্যই রেজাল্ট পাবা, তোমাদের রেজাল্ট পাবা এবং সাথে তোমাদের পজিশনও পাবা, ঠিক আছে? সাথে তোমাদের পজিশনও পাবা, কে কততম পজিশন স্ট্যান্ড করছো সেটাও তোমরা পাবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, এরপরে হচ্ছে আমাদের
গড়বেগ রেখাটি প্রথমে নিম্নগামী হয়। দেখো গড়বেগ রেখাটি প্রথমে নিম্নগামী হয়। দেখো গড়বেগ রেখাটি প্রথমে নিম্নগামী কেন হয় এটা বলো। নিম্নগামী যে হয় কেন হয়, গড়বেগটা রেখাটি কেন? কারণ উৎপাদনের পরিমাণ কি করা হয়, ওই একই পরিমাণ শ্রম 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 কি একই থাকে, একই থাকে। আর অন্যান্য উপকরণ বৃদ্ধির মাধ্যমে, অন্যান্য উপকরণ বৃদ্ধির মাধ্যমে বা উপাদান বৃদ্ধির মাধ্যমে এই শ্রমকেই কি করে কাজে লাগিয়ে, ঠিক আছে, কাজে লাগিয়ে কি করে উৎপাদন বৃদ্ধি করে। আর উৎপাদন যখন বৃদ্ধি হয়ে যায়, শ্রম তো ঠিকই আছে, শ্রমের জন্য আর বেশি ব্যয় হচ্ছে না, আর অন্যান্য উপকরণগুলোর যথাযুক্ত ব্যবহারের মাধ্যমে কি করা হয়, উৎপাদনকে আরও বেশি কি করা হয়, বৃদ্ধি করা হয়, মানে উৎপাদনশীলতাও বৃদ্ধি পায়। আর যখন উৎপাদন বেশি বৃদ্ধি পেয়ে যায় তখন গড় ব্যয়টাও কি পায়, হ্রাস পেয়ে যায়। আর যখন হ্রাস পায় সেটা তখন কি হয়, আমাদের সূচিতে রেখায় কি হয়, নিম্নগামী হয়। দেখো তোমরা বুঝতেছো কিনা, তোমরা আমাকে জানাও। তোমরা শেয়ারই করতেছো না, কিরে ভাই আমি তো পড়াবোই না, আমি তো পড়াবোই না, কেউই শেয়ার করতেছে না, বুঝতেছি না। বলো ভাইয়াদের সাথে কি রাগ তোমরা, বা ভাইয়ারা প্রতিশ্রুতি দিয়ে কোনো কিছু কম করতেছে? বলো আমাদের। তোমাদের বললাম যে তোমরা যত বেশি শেয়ার করবা, যত বেশি রিয়েক্ট দিবা। হ্যাঁ জি, সিকিউ পড়াবো, সিকিউ পড়াবো, গুরুত্বপূর্ণ দুটা সিকিউ আছে এই চ্যাপ্টার থেকে, গুরুত্বপূর্ণ দুটা সিকিউ আছে, ঠিক আছে। এই দুটা টার্ম থেকে বেশিরভাগ প্রশ্ন আসে, বেশিরভাগ বোর্ডে এই টার্ম থেকে প্রশ্ন আসে, সিকিউ অবশ্যই পড়াবো। স্যার এক্সাম দিলে তার রেজাল্ট, হ্যাঁ দিব। তারপর জি আচ্ছা, এরপরে দেখো উপযোগ সৃষ্টির বিভিন্ন প্রক্রিয়াকে ভাগ করা যায়। দেখো উপযোগ সৃষ্টির বিভিন্ন প্রক্রিয়াকে কবে ভাগ করা যায়, 5 ভাগে। এটা তোমরা জানো, এটা শুধু জাস্ট এমসিকিউর জন্য মনে রাখবা। কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে বলে উপযোগ। দেখো আমরা বলি মাঝে মাঝে যে তোমার একটা পণ্য বা একটা সেবা, পণ্য কিংবা সেবা হওয়ার জন্য সেটার মাস্ট যেই বৈশিষ্ট্যটা থাকা দরকার, ক্যারেক্টারিস্টিক্স, সেটা হচ্ছে তোমার ওইটার উপযোগ থাকতে হবে। কি থাকতে হবে, উপযোগ থাকতে হবে। এখন ধরো এই যে আমার পাশে ধরো ফ্যান চলতেছে, ঠিক আছে, এটা আমার কোনো অভাব পূরণ করতেছে কিনা, যদি আমার অভাব পূরণ করে তাহলে এটা আমার প্রয়োজনীয় দ্রব্য বা প্রয়োজনীয় জিনিসপত্র, ঠিক আছে। তাহলে যেই দ্রব্য সেটা দৃশ্য অদৃশ্য, সেবা তো অদৃশ্য, যেটা আমি শুধু অনুভব করতে পারি, ঠিক আছে, যেই সেবা বা দ্রব্য আমাদের কি করে অভাব পূরণের ক্ষমতা রাখে, সেটাই হচ্ছে কি আমাদের উপযোগ, ঠিক আছে, সেটা হচ্ছে কি আমাদের উপযোগ। এগুলো তোমরা পারো আমি জানি, ঠিক আছে, তোমরা 2 বছর পড়াশোনা করছো, অবশ্যই তোমরা এগুলো পারো। তারপরে দেখি, নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদনের যে ব্যয় তাকে বলে মোট ব্যয়। এটা তো জানো তোমরা, নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদনের যে ব্যয় হয়, মানে টোটাল যে ব্যয় হয় সেটাই মোট ব্যয়। তারপরে হচ্ছে সময়ের প্রেক্ষিতে মোট খরচ 2 প্রকার, এটা জানো, খরচ 2 প্রকার, ঠিক আছে, সময়ের প্রেক্ষিতে 2 প্রকার। এটা কি বলো, সময়ের প্রেক্ষিতে দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী। স্বল্পকালীন মোট ব্যয়, দেখো স্বল্পকালীন দীর্ঘকালীন এই 2 ব্যয়। স্বল্পকালীন মোট ব্যয় প্রথমে কি হয়, ক্রমহ্রাসমান হারে বাড়ে। যখন তোমরা অঙ্ক করবা তখন দেখবা স্বল্পকালীন মোট ব্যয় প্রথমে ক্রমহ্রাসমান বাই ক্রমহ্রাসমান, দেখো এইভাবে তোমার ক্রমহ্রাসমান বাই কি করবে, তোমার এইভাবে ক্রমহ্রাসমান কি করবে, হ্রাস পাবে। তারপরে স্বল্পকালীন মোট ব্যয় 2 ধরনের, এটা তোমরা জানো। এগুলো তোমাদের জন্য শুধু জাস্ট রিভিশনের জন্য, যে স্যার বাইরের ক্লাস করতেছি, রিভিশনের জন্য রাখছি আমি। উৎপাদন বৃদ্ধির সাথে যে ব্যয় পরিবর্তিত হয় এটা পরিবর্তনশীল ব্যয়, আর যে ব্যয় স্থির থাকে, পরিবর্তনশীল হয় না, পরিবর্তন হয় না, সেটা হচ্ছে স্থায়ী ব্যয়, এটা জানো তোমরা। তারপর আচ্ছা, তারপর দেখো, আচ্ছা বলো তো উৎপাদনের জন্য সবচেয়ে বেশি, হ্যাঁ উৎপাদনের জন্য সবচেয়ে বেশি মানে কোন ব্যয়টা প্রভাবিত করে, বলো উৎপাদনের জন্য, এটা আমাকে বলো, উৎপাদনের জন্য কোন ব্যয়টা সবচেয়ে বেশি প্রভাবিত করে, এটা আবার একটু বলো তো। মানে স্থির ব্যয় নাকি পরিবর্তনশীল ব্যয়? শেয়ার ডান, এই যে ভালো লাগতেছে, শেয়ার করলে ক্লাস আসে না, না এটা কেন হবে, এটা তো এরকম হওয়ার কথা না। হ্যাঁ অপর্ণা আফনান বলেছে আপনাদের ক্লাস অনেক ভালো ভাইয়া, অনেক বেশি ধন্যবাদ, কৃতজ্ঞতা ভাইয়া, হ্যাঁ সিকিউ করাবো। তারপর দেখি শেয়ার ডান, অনেকে শেয়ার দিছ, বাকি যারা
যতজন তোমরা দেখতেছো সবাই তোমরা শেয়ার দাও প্লিজ। ভাইয়েরা রিকোয়েস্ট করতেছে, কেন বললাম যে তোমাদের থেকে আমাদের এই ক্লাস ফ্রি ক্লাসের মাধ্যমে একটাই পাওয়া, তোমরা বেশি বেশি শেয়ার করবা। কী করবা? বেশি বেশি শেয়ার করবা। এই শেয়ারের মাধ্যমে তোমার ভাইয়া শরীফ স্যারকে বাংলা টিচার হিসেবে চিনবে, অর্থনীতি টিচার হিসেবে চিনবে। আর এই যে আমাদের মানে তোমাদের থেকে এই সেবা, আমরা অদূর ভবিষ্যতে যদি তোমাদের বলো যে ফেমাস টিচার, ঠিক আছে, পপুলার টিচার হই, তখন কিন্তু মনে থাকবে যে না, আমাদের যেই চড়াই উতরাই বা যখন চ্যালেঞ্জিং সময় ছিল তখন আমাদের এই বেচগুলো আমরা প্রথমে শুরুতে একদম ফ্রিতে করাইছিলাম। তোমাদের কথা সারা জীবন মনে থাকবে, ঠিক আছে? তো ভাইয়াদের এই অনুরোধটুকু তোমরা অবশ্যই রাখবে, এটা আমি আশা করি। আচ্ছা, তারপর প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের চেয়ে কম হয় কোন স্তরে? বলো কোন স্তরে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, কোন স্তরে? প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের চেয়ে কম হয় তৃতীয় স্তরে। প্রথমে কি হয়? বেশি থাকে। তারপরে কি হয়? সমান হয়। তারপরে কম হয় কোথায়? তৃতীয় স্তরে, ঠিক আছে? দেখো, আচ্ছা, তারপর প্রান্তিক উৎপাদন রেখা গড় উৎপাদন রেখার সর্বোচ্চ বিন্দুকে ছেদ করে, এটা তোমরা জানো। সর্বোচ্চ বিন্দুকে ছেদ করবে প্রান্তিক উৎপাদন রেখা গড় উৎপাদন রেখাকে সর্বোচ্চ বিন্দুকে ছেদ করবে, ঠিক আছে? দুইটা রেখা যখন একটা থেকে ছেদ করবে তখন প্রান্তিক উৎপাদন রেখা গড় উৎপাদন রেখাকে সর্বোচ্চ পর্যায়ে যে মানে উপর থেকে যখন লম্বালম্বি হবে উপরে যাবে তখন সর্বোচ্চ পর্যায়ে যেয়ে ছেদ করবে। দুটা রেখা একত্রিত হবে যখন সর্বোচ্চ পর্যায়ে যেয়ে। এটা তোমরা যখন অঙ্ক করবা তোমরা দেখবা, আমি দেখাবো। গড় উৎপাদনের সূত্র এটা তোমরা জানো, মোট উৎপাদনকে মোট উপকরণ দ্বারা ভাগ, মোট উৎপাদনকে মোট উপকরণ দ্বারা ভাগ। এমসি রেখা, ঠিক আছে, মার্জিনাল কস্ট রেখা এবং এভারেজ কস্ট রেখার ছেদ করে সর্বনিম্ন বিন্দুতে, এটা তো বলছি, এটা তো বলাই আছে, সর্বনিম্ন বিন্দুতে ছেদ করে, ঠিক আছে? মোট শ্রম উপকরণ দ্বারা মোট উৎপাদনকে ভাগ করলে পাওয়া যায় গড় উৎপাদন। এটা পারো? এটা তোমরা তো পারো কথা এটা, কারণ গড় উৎপাদন যদি তোমরা না পারো তাহলে উৎপাদন নিয়ে তোমরা কি পড়ছো? দেখো, মোট শ্রম উপকরণ, দেখো আমাদের প্রত্যেকটা এই প্রতিষ্ঠানের, ঠিক আছে, যখন উৎপাদন নিয়ে তারা কাজ করে, ঠিক আছে, তখন কি করে দেখে শ্রম বা শ্রম উপকরণ কত, ঠিক আছে, এবং মোট উৎপাদন কত হচ্ছে। কেন? যে তাদের উৎপাদন বৃদ্ধির জন্য তাদের শ্রমের যে একক, ঠিক আছে, ওইটা কি বাড়াতে হবে নাকি উৎপাদনের অন্য কোনো কৌশল অর্জন করতে হবে। এই জন্য তারা দেখে যে শ্রম উৎপাদন উপকরণ এবং মোট উৎপাদন উপকরণকে ভাগ করে দেখে গড় উৎপাদনটা কত, ঠিক আছে। আবার ভবিষ্যতে যদি উৎপাদন বৃদ্ধি, উৎপাদনশীলতা বৃদ্ধি কিংবা যদি তাদের কোনো উৎপাদনের কৌশল চেঞ্জ করতে হয় তখন যেন পরিসংখ্যানের জন্য গড় উৎপাদন কত সেটা জানতে পারে। আর গড় উৎপাদনের জানার সাথে সাথে তাদের গড় ব্যয়, ঠিক আছে, গড় আয়, এগুলো সারা কি জানতে পারে। আচ্ছা, তারপর হ্যাঁ, মার্জিনাল প্রোডাক্ট বাড়তে থাকলে এভারেজ প্রোডাক্ট বাড়তে থাকে, গুড। কারণ কি জানো, যে তোমার গড় যে আছে তোমার কি বলে এটাকে, আমাদের উৎপাদন আছে, গড় যে উৎপাদন আছে তার সাথে সাথে এমপি মার্জিনাল প্রোডাক্টও কী বাড়বে, এপির সাথে মার্জিনাল প্রোডাক্টও বাড়তে থাকবে, ঠিক আছে। এগুলো তোমরা এই স্ট্র্যাটেজি বা এই ইয়াগুলো তোমরা কিন্তু জানো, ঠিক আছে। না জানলে আমাকে বলো। আচ্ছা, এখন তো অনেকে সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। জি, এই ক্লাসগুলো যারা করবে তাদের জন্য। আচ্ছা, ফার্স্ট পেপার অর্থনীতি প্রথম পত্র, অর্থনীতি দ্বিতীয় পত্র, অনেক কলেজে আছে না ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে পড়ায়। অনেক কলেজে প্রথম পত্র পড়ে ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার পড়ায়। তো সমস্যা কি, এটা 25, 26 সবাই করতে পারবে, ঠিক আছে, এটা সবাই করতে পারবে। কিন্তু আপকামিং তোমাদের যেহেতু যারা 2025 এইচএসসি তোমরা দিবা 1.5-2 মাস পরে, ঠিক আছে, তাদের জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর যারা 26-এ পরীক্ষা দিবা তাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ যে সে এখন থেকে এগুলো কি শিখতেছে, ঠিক আছে। আচ্ছা, এরপর প্রথমে বাড়ে তারপর কমে শেষে ধনাত্মক হয়, এটা কি প্রান্তিক উৎপাদনে প্রথমে বাড়বে তারপর কমে শেষে ধনাত্মক হয়। শেষে কি হবে? ঋণাত্মক হবে না। এটা প্রান্তিক উৎপাদন কিন্তু ঋণাত্মক হবে না, মানে নিম্নমুখী হবে না, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো স্বল্পকালীন এসটিসি মানে কি, শর্ট রান টোটাল কস্ট সমান কি টোটাল ফিক্সড কস্ট যোগ
টোটাল ভেরিয়েবল কস্ট। ঠিক আছে, বুঝতেছ? মানে স্বল্পকালীন যে মোট ব্যয় আছে সেটা হচ্ছে কি টোটাল স্থির ব্যয়, টোটাল পরিবর্তনশীল ব্যয়। পারতেছো তোমরা? দেখো তার দীর্ঘকালীনটা কি লং রান টোটাল কস্ট সমান কি টিবিসি, টোটাল ভেরিয়েবল কস্ট। 2 বা ততোধিক চলকের নির্ভরশীলতার সম্পর্ক প্রকাশ করে অপেক্ষক। 2 বা ততোধিক চলকের নির্ভরশীলতার সম্পর্ক প্রকাশ করে অপেক্ষক। দেখো উৎপাদন অপেক্ষক, এটা আমি একটু বলি তোমাদের জন্য, অনেক গুরুত্বপূর্ণ, এটা লিখে রাখো। ঠিক আছে, উৎপাদন অপেক্ষক, এটা তো অপেক্ষকের সংজ্ঞা দিছে। উৎপাদন অপেক্ষক, দেখো উৎপাদন অপেক্ষক কি, ঠিক আছে, এটা আমি তোমাদের বলি। দেখো উৎপাদন অপেক্ষক হচ্ছে যে উৎপাদনের কৌশল প্রয়োগ করে উৎপাদনের কৌশল প্রয়োগ করে কি পরিমাণ উপাদান দ্বারা, দেখো কি পরিমাণ উপাদান দ্বারা কি পরিমাণ, দেখো কি পরিমাণ দ্রব্য উৎপাদন করা যাবে, ঠিক আছে, তার বিবরণকে উৎপাদন অপেক্ষক বলে। উৎপাদন অপেক্ষক বলে। ঠিক আছে, দেখো তাহলে উৎপাদনের কৌশল প্রয়োগ করে কি পরিমাণ উপাদানের ধারা কি পরিমাণ দ্রব্য উৎপাদন করা হবে তার বিবরণকে উৎপাদনের অপেক্ষক বলে। ঠিক আছে, তোমরা যারা নোট করবা নোট করে নাও এটা। হ্যাঁ, আর খাত ভিত্তিক উৎপাদন অপেক্ষক হচ্ছে 2 প্রকার, এটা তোমরা জানো, এগুলো তোমাদের জন্য লিখে দিছি। হ্যাঁ, এক আপু কুলসুম ইমা, হ্যাঁ, কয়জনকে 2 জন 3 জনকে কি করছে মেনশন দিয়ে বলতেছে আসনি বে, মানে আঞ্চলিক একটা সুন্দর একটা কথা, আমার কাছে ভালো লাগছে। ঠিক আছে, মাঝে মাঝে আমরা কি করি, ও ভাইয়া কিসের একটা আওয়াজ শোনা যায়, এটা হচ্ছে আমার পাশে কি বলে টেবিল ফ্যান চলতেছে, তো এখন মনে একটু কম লাগার কথা, গরম লাগে, এই জন্য একটু পাশে একটা ফ্যান রেখে দিই আমরা। আচ্ছা, এরপরে দেখো এটা তোমরা কে জানো বলো, স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, এটা কে জানো বলো। ঠিক আছে, এফ দ্বারা কিউ সমান মানে পরিমাণ জানোই, কোয়ান্টিটি সমান এফ দ্বারা কি বোঝাচ্ছে অপেক্ষক, এল দ্বারা কি বোঝাচ্ছে ল্যান্ড মানে ভূমি, আর কে বার দ্বারা কি বোঝায় বলো তো, কে বার দ্বারা কি বোঝায় মূলধন, কি বোঝায় মূলধন। ঠিক আছে, বা স্থির ব্যয় বিশেষ বোঝাতে, মূলধন বা স্থির ব্যয় বিশেষ বোঝাতে কি বোঝায় কে বার, এটাকে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বলে। আবার দেখো দীর্ঘকালীনটা, পার্থক্য শুধু কোথায়, পার্থক্য শুধু খালি বাড়ে, কি বার। ঠিক আছে, যেটাকে আমরা মানে মাইনাস অর্থে ব্যবহার করি আর কি, বার। আচ্ছা, তার মানে কিউ ইকুয়াল এফ ইন্টু এল, কে বার হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, আর বার না থাকলে কি হবে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। দেখো বুঝতেছো কিনা। সাধারণ অর্থে উৎপাদন হলো কোনো কিছু সৃষ্টি করা, এটা তোমরা জানো। অর্থনীতিতে উৎপাদন বলতে বোঝায় নতুন উপযোগ সৃষ্টি করা, সৃষ্টি করা। উৎপাদনের ঝুঁকি বহন করে সংগঠক, কে সংগঠক, উৎপাদনের ঝুঁকি বহন করবে কে সংগঠক, বুঝতে পারছো। সংগঠককে যে বা যারা কি করে দায়ভার নিয়ে
প্রতিষ্ঠানের সকল উপকরণগুলোকে সংঘবদ্ধ করে, ঠিক আছে, সমন্বিত করে তারা কি করে, যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত করে উৎপাদনকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যায়। তারাই হচ্ছে কি সংগঠক, ঠিক আছে। আচ্ছা, প্রকৃতি পদার্থ বস্তুর সাথে অতিরিক্ত উপযোগ সংযোগী উৎপাদন। আচ্ছা, এরপরে উৎপাদন ব্যয় অপেক্ষক। দেখো, উৎপাদন ব্যয় অপেক্ষক এটা তোমরা জানো। উৎপাদন ব্যয় কস্ট সমান কি, এফ দ্বারা কি বোঝায় অপেক্ষক, কিউ দ্বারা কোয়ান্টিটি। এগুলো কেন আমি বলি, এগুলো মাঝে মাঝে তোমাদের কি থাকবে, সিকিউ এমসিকিউতে থাকবে, ঠিক আছে। এর দ্বারা কি বোঝায় বা এই সংকেতের মাধ্যমে কি বোঝায় থাকতে পারে, এই জন্য তোমাদের এগুলো আনছি। অনেকগুলো বোর্ডের ইয়েতে আমি দেখলাম, বহু নির্বাচনীতে এগুলোতে আসছে অনেকবার। উৎপাদনের জন্য উপকরণ বাবদ ব্যয়, উৎপাদন ব্যয়। দীর্ঘকালে ওই যে লং রান টোটাল কস্ট সমান টোটাল ভেরিয়েবল কস্ট, এটা জানো। দীর্ঘকালে উৎপাদনের মোট ব্যয় নির্দেশ করা হয় লং রান টোটাল কস্ট দ্বারা। লং রান টোটাল কস্ট দ্বারা মানে কি, দীর্ঘকালীন উৎপাদন ব্যয়, মোট ব্যয়। কোনো দ্রব্যের প্রতি একক উৎপাদনের ব্যয় হচ্ছে গড় ব্যয়। এটা পড়ছো, এটা আরেকবার আসছিল। এটা কোনো দ্রব্যের প্রতি একক উৎপাদন ব্যয় হলো গড় ব্যয়। দীর্ঘকালীন রেখার উৎপত্তি হয় মূল বিন্দু থেকে। দীর্ঘকালীন রেখার উৎপত্তি হয় মূল বিন্দু থেকে। এগুলো তোমাদের জন্য, ঠিক আছে, এমসিকিউ, ঠিক আছে, এমসিকিউর জন্য প্লাস ক প্রশ্নের জন্য এগুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর এগুলো কি, এগুলো হচ্ছে বিভিন্ন বোর্ডে আসা প্লাস তোমাদের এই তৃতীয় অধ্যায়ের একদম সারমর্মগুলো, যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো থেকে প্রশ্ন করবে, ঠিক আছে, সেগুলো তোমাদের জন্য সাজাইছি। আচ্ছা, উৎপাদন বৃদ্ধি পেলে গড় স্থির ব্যয় কি পায়, গড় স্থির ব্যয়। হ্যাঁ, উৎপাদন বৃদ্ধি পেলে গড় স্থির ব্যয়, এটা প্রশ্নটা হয়েছে। উৎপাদন বৃদ্ধি পেলে গড় স্থির ব্যয়, উৎপাদন বৃদ্ধি পেলে গড় স্থির ব্যয় কি হয় বলো, এটা বলো। উৎপাদন বৃদ্ধি পেলে গড় স্থির ব্যয়, উৎপাদন বৃদ্ধি পেলে গড় স্থির ব্যয়। স্থির ব্যয়ের কি কোনো পরিবর্তনশীল হয়? এটা এই প্রশ্নটা এরকম, উত্তরটা এরকম না। উৎপাদন বৃদ্ধি পেলে গড় স্থির ব্যয় কি হয়, পরিবর্তনটা বলো। আমাকে যারা শুনতেছো এটা বলো, স্থির ব্যয় পরিবর্তনশীল হয় কি না, স্থির ব্যয়ের বৈশিষ্ট্য কি? হ্যাঁ, কিসের একটা আবাস এটা তো হচ্ছে। তারপর তোমরা তো শেয়ার করতেছো না আজকে, বুঝলাম না, বলো তো বাইরের সাথে উপর কিসের রাগ তোমাদের, বাইরের সাথে কিসের রাগ তোমাদের, আমাদের একটু বলো। তোমরা শেয়ার করতেছো না, কমেন্ট করতেছো না। হ্যাঁ, ক্লিয়ার ভাইয়া, গুড। আচ্ছা, এরপরে দেখো, এই যে আসো এখন মূল প্রশ্নে। কোথায় আসো? মূল প্রশ্নে। তোমরা একটু তোমাদের মতো করে এটা পড়ো, ঠিক আছে, তোমাদের মতো করে একটু পড়ো। দেখো, তোমাদের মতো করে একটু পড়ো, এই প্রশ্নটা পড়ো। তোমাদের প্রশ্নটা এখন আমি ধরবো কমেন্টে। তোমরা এই প্রশ্নটা উদ্দীপকটা পড়ে ক নাম্বার গড় আয় কাকে বলে এটা আমাকে বলো, কমেন্ট করো, আমি কমেন্টগুলো দেখতেছি, বলো। গড় আয় কাকে বলে বলো, গড় আয় কাকে বলে বলো, দেখি গড় আয় কাকে বলে বলো, আমি দেখতেছি। তোমরা শেয়ার করতেছো না কেন ক্লাসটা ভাইয়া, বলো। আমার ক্লাসটা কি ভালো লাগতেছে নাকি ভালো লাগতেছে না, এটাও বলো, নির্দ্বিধায় বলে ফেলো। সহজ স্বীকারোক্তি, সমস্যা নাই যে ভাইয়া ক্লাস ভালো লাগতেছে না, ঠিক আছে, বা আশারূপ হচ্ছে না, বলো। বা তোমরা কি চাচ্ছ সেটাও বলো, বলো। কমেন্ট করতেছো না কেন তোমরা, বলো তো। আচ্ছা, হ্যাঁ, এখন দেখো প্রথমে যে উদ্দীপক কেটে পড়ে আমি, করিম একজন আলু চাষি, তার নিজের 1 একর জমিতে, কি 1 একর জমিতে, দেখো জমি কিন্তু ল্যান্ড ঠিকই আছে, প্রত্যেক বছর 1 একর জমিতে, ঠিক আছে, 1 একর জমিতে প্রথম বছর শ্রম বাবদ 1000 টাকা ব্যয় করে 10 মণ, কত মণ, 10 মণ আলু ফলন পান। পরবর্তীতে শ্রম বাবদ আবার দ্বিতীয় বছর 2000 টাকা, তৃতীয় বছর 3000 টাকা, চতুর্থ বছর 4000 টাকা ব্যয় করে। ফলস্বরূপ যথাক্রমে, এই যে ভালো করে দেখো, প্রথমে কত বলছে, প্রথমেই বলো তো 10 মণ,
দ্বিতীয় বছর 22 মণ, তৃতীয় বছর 32 মণ, চতুর্থ বছর 40 মণ আলু উৎপাদন হয়। দেখো ভালো করে বোঝো, ল্যান্ড ঠিক আছে, তারপরে কি করছে, পরবর্তীতে শ্রম বাবদ দ্বিতীয় বছর 2000 টাকা, দেখো শ্রম কিন্তু বৃদ্ধি করছে, 2000 টাকা শ্রম দিয়ে তারপরে সে 22 মণ আলু উৎপাদন করছে। তারপর তৃতীয় বছর 3000 টাকা শ্রম দিয়ে 32 মণ আলু উৎপাদন করছে। চতুর্থ বছর 4000 টাকা শ্রম বিনিয়োগ করে তারপর 40 মণ আলু উৎপাদন করেছে। উদ্দীপকটাকে বোঝালাম। তারপর গড় আয় কাকে বলে বলো, গড় আয় কাকে বলে? আচ্ছা বলো, ভাইয়ের সাথে কি তোমরা রাগ করেছো? আচ্ছা বলো, ভাইয়ের সাথে কি রাগ করেছো তোমরা? তোমরা মাত্র 3 জনে শেয়ার করছো। যদি তোমরা যতজন দেখতেছো, আমি দেখছি যতজন তোমরা ক্লাসটা দেখতেছো ততজন যদি শেয়ার করো এর চেয়ে বেশি শেয়ার হইতো। বলো কেন শেয়ার করতেছো না? আচ্ছা এখন দেখো আমরা যাই, প্রথমে আমি যাব গড় আয় কাকে বলে। গড় আয় কাকে বলে এটা আমি একটু তোমাদের করি। গড় আয় কাকে বলে? গড় আয় কাকে বলে? গড় আয় কাকে বলে? গড় আয়, গড় আয় দ্রব্যের, কোন দ্রব্যের, ঠিক আছে, দ্রব্যের প্রতি একক, কি একক? প্রতি একক বিক্রয় করে, কি করে? বিক্রয় করে, দ্রব্যের প্রতি একক বিক্রয় করে বিক্রেতা যে আয় করে তাকে গড় আয় বলে। গড় আয় বলে। আচ্ছা, দ্রব্যের প্রতি একক বিক্রয় করে বিক্রেতা যে আয় করে তাকে গড় আয় বলে। মানে প্রত্যেকটা একক বিক্রয় করে বিক্রেতা যে আয় করে তাকে গড় আয় বলে। দেখো তোমরা বুঝতেছো কিনা আমাকে জানাও, দেখি তোমরা বুঝতেছো কিনা। এই যে কুলসুম ইমা, ভালো লাগতেছে বোন আমার, অসংখ্য ধন্যবাদ, শেয়ার ডান। তারপরে তোমরা সবাই যারাই দেখতেছো লাইভটা, ঠিক আছে, যতজনই তোমরা দেখতেছো, তোমরা যদি সবাই শেয়ার করে দিতা তাহলে শেয়ার সংখ্যা আরও বেশি হতো। কারণ বিশ্বাস করো, যখন পড়াচ্ছি এই যে কষ্ট করতেছি, ঘামতেছি গরমে, যখন লিখতেছি শেয়ার ডান ভাইয়া, তখন এটা দেখলে ভালো লাগে, অনেক ভালো লাগে, ঠিক আছে, অনেক ভালো লাগে। আচ্ছা, এটা সম্ভবত ময়মনসিংহ বোর্ডের প্রশ্ন, ঠিক আছে, তো তোমরা দেখে নেবা, এটা যাদের কাছে তোমাদের আছে। শেয়ার ডান, অনেক সুন্দর ক্লাস হচ্ছে ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, এরপরে দেখো তারপরে প্রশ্ন কি ছিল? মূলধন উৎপাদনে উৎপাদিত উপাদান ব্যাখ্যা করো। মূলধন, মূলধন বলো, উৎপাদনের উপকরণ কয়টা? কমেন্ট করো তোমরা যারা ক্লাস দেখতেছো, বলো উৎপাদনের উপকরণ, মূল উপকরণ কয়টা? মূল উপকরণ কয়টা বলো। হ্যাঁ, ভালোবাসা বলবো স্যার রেজাল্ট কই? রেজাল্ট পেয়ে যাওয়া, রেজাল্ট শীট তৈরি করতেছে, তোমাদের মেরিট লিস্ট সহ রেজাল্ট দিয়ে দিবে, ঠিক আছে, দিয়ে দিবে, সমস্যা নাই। তোমরা যারা এখন আসছো, ঠিক আছে, এখন ক্লাস করো, তোমরা অবশ্যই এখন মনোযোগী হও। আচ্ছা, তাহলে বলো উৎপাদনের মোট উপকরণ কয়টা? তোমরা আমার কথা শুনতেছো না? তারপরে কমেন্ট করতে কতক্ষণ লাগে বলো? খুব কম সময় লাগার কথা। দেখি, জানি না ভাইয়া। হ্যাঁ দেখো, উপকরণগুলো কি হচ্ছে বলো তো? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন, এই চারটা উপকরণের মাধ্যমে একটা পণ্য উৎপাদনের প্রথম থেকে শেষ পর্যায় পর্যন্ত ব্যবহৃত হয়। একটি ছাড়া আরেকটি সম্ভব না। একটি ছাড়া বা একটি অনুপস্থিতিতে চূড়ান্তভাবে একটা পণ্য কি করা? উৎপাদন করা, উপযোগ সৃষ্টি করার মতো তৈরি করা, প্লাস চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছে যাওয়ার পর্যন্ত এই চারটা উপাদান ছাড়া সম্ভব না। ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন, এগুলোর সংজ্ঞা তোমরা পারো, ঠিক আছে। যদি কোনোটার সংজ্ঞা তোমরা না পারো আমাকে কমেন্ট করবা। ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। এখন বলছে মূলধন উৎপাদন, উৎপাদিত উপাদান, তাহলে বোঝাই যাচ্ছে এই চারটা উপাদানে যেহেতু মূলধন আছে তাহলে তো এটা উপাদানই,
তাহলে আমি বলবো কি, প্রথমেই খ নম্বর প্রশ্নে আমরা জ্ঞানমূলক লিখব, উৎপাদনের উপকরণ মূলধন উৎপাদনের উপকরণ হিসেবে ব্যবহৃত হয় বলেই তাকে উৎপাদিত উপাদান বলা হয়। এক পেয়ে গেছো, কত নম্বর পেয়ে গেছো? 1 নম্বর পেয়ে গেছো। প্রথমে কি বলবা? মূলধন উৎপাদনের উপকরণ হিসেবে ব্যবহৃত হয় বলেই একে উৎপাদিত উপকরণ বলা হয়। তারপরে বলবা যে আমাদের এই অর্থে আমাদের যে কারখানা আছে, আমাদের যে কি আছে, গুদামঘর আছে, আমাদের যে যন্ত্রপাতি মেশিনারি আছে, কলকারখানা আছে, এই সব কিছু কি মূলধন হিসেবে গণ্য হয়। এখন বলতে পারো যে স্যার প্রকৃতি থেকে যে অর্থ, প্রকৃতি থেকে যেই সম্পদ, সেটা কি মূলধন? সেটা মূলধন হবে না, ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত সেটা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা না হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে কি এতটুকু কথা বললাম, ঠিক আছে? তারপরে বললাম যে কি বলে, একটা পণ্যকে একদম চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার পর্যন্ত যে প্রক্রিয়াগুলো অতিক্রম করতে হয়, সেগুলোর ক্ষেত্রে উৎপাদনের মূল উপকরণ মূলধনের ওতপ্রোতভাবে কী রয়েছে, ব্যবহার রয়েছে বা গুরুত্ব রয়েছে, তাই মূলধনকে উৎপাদিত উপাদান হিসেবে কী করা হয়, অভিহিত করা হয়। দেখো বুঝতে পারছো কিনা, বাইরের কথা কি বুঝতেছো? আমাকে একটু জানাও দেখি তোমরা। হ্যাঁ, অনেকে বলছো 4টা, হ্যাঁ 4টা উপকরণ, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন, দেখো কি আছে, উদ্দীপক থেকে মোট উৎপাদন মানে টোটাল প্রোডাক্ট, ঠিক আছে, ও প্রান্তিক উৎপাদন মার্জিনাল প্রোডাক্ট সূচি তৈরি করো। এটা কে কে পারো বলো? এই যে মোট উৎপাদন ও প্রান্তিক উৎপাদন এর সূচি তৈরি করতে পারো কে কে? আমাকে বলো কে কে পারো। আগে আমি বলে নেই, প্রশ্নটা মুখস্থ করো। মোট উৎপাদন ও প্রান্তিক উৎপাদন, টিপি আর হচ্ছে কি এমপি। টিপি হচ্ছে কি টোটাল প্রোডাক্ট, আর এমপি হচ্ছে মার্জিনাল প্রোডাক্ট। সূচি তৈরি করতে হবে। আচ্ছা, দেখি কে কে পারো আমাকে জানাও তো। জি ক্লিয়ার স্যার, গুড। আচ্ছা, তাহলে প্রশ্নটা আমরা পড়ে নিলাম। আর আমরা কি করলাম, প্রথম বছরে 1000, দ্বিতীয় বছরে 2000, তৃতীয় বছরে 3000, চতুর্থ বছরে 4000। প্রথম বছরে 10 মণ, দ্বিতীয় বছরে 22, পরে 32, পরে হচ্ছে 40 মণ। ঠিক আছে, সমস্যা নেই, আমরা স্লাইড চেঞ্জ করে করে আসবো। আমি তোমাদের এটা করে দিচ্ছি। কি করব আমরা? মোট উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের সূচি তৈরি করব। দেখো, মোট উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের সূচি তৈরি করব। আচ্ছা, কে কি কমেন্ট করতেছো দেখি। হ্যাঁ অনেকে বলছো পারি। হ্যাঁ, রেকর্ড ক্লাস পাওয়া যাবে, তুমি 1 মাস এই ক্লাসটা রেকর্ড পাবা। একজন বলছো অপর্ণা আফনান ভাইয়া পারি না, সমস্যা নাই, আমি এখন করে দিচ্ছি তোমাকে, ঠিক আছে। হ্যাঁ, একজন বলছো পারি, সমস্যা নাই, আমি করে দিচ্ছি। দেখো, আমাদের যে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা ছক করতে হবে সূচির জন্য, ঠিক আছে। মোট উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের জন্য একটা ছক করতে হবে। আমাদের কয়টা গড় লাগবে টোটাল, দেখো তোমরা দেখতেছো কিনা। হ্যাঁ, দেখো তোমরা দেখতেছো কিনা। আচ্ছা, টোটাল গড় লাগবে তোমার 5টা। কয়টা? 5টা। 2, 3, 5। হ্যাঁ, দেখো দেখো আমার গড়গুলো কি বোঝা যাচ্ছে? আমি একটু দেখি আমার গড়গুলো কি বোঝা যাচ্ছে, একটু বলো তো গড়গুলো কি বোঝা যাচ্ছে? গড়গুলো কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে প্রথমে দিব আমরা কি বছর। বছর ছিল কয় বছর ছিল প্রথম বলো তো? আমাদের টোটাল বছর ছিল কত? 4টা। কয়টা বছর ছিল? 4টা বছর ছিল। আচ্ছা, তাহলে 4টা বছর দিয়ে নিই। 1, 2, 3, 4। ঠিক আছে, নিচে সমস্যা নাই, লিখে দিলাম, কারণ অনেক সময় নিচে আবার নাও দেখা যেতে পারে। আচ্ছা, বছর, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর। তারপরে দেখো
কে বলছো, এটা কি বলছো কে? হ্যাঁ, ছক কি বোঝা যাচ্ছে না? ছক ছক কি বোঝা যাচ্ছে? আচ্ছা, তারপর দ্বিতীয় ছক হবে কি? ভূমি। কি হবে? ভূমি। ঠিক আছে। তারপর হচ্ছে উপকরণ। কি হবে? উপকরণ। কি হবে? উপকরণ। বছর, ভূমি, উপকরণ। আর আমাদের ছিল কি? দুইটা চাইছে। কি কি চাইছিল আমাদের? দুইটা, মোট উৎপাদন আর প্রান্তিক উৎপাদন। কি কি চাইছিল? মোট উৎপাদন ও প্রান্তিক উৎপাদন। তাহলে আমরা মোট উৎপাদন আর প্রান্তিক উৎপাদন লিখি। মোট উৎপাদন, মোট উৎপাদন, প্রান্তিক উৎপাদন। মোট উৎপাদন, প্রান্তিক উৎপাদন। ঠিক আছে। দেখো সবাই এটা বুঝেছো কিনা আমাকে বোঝাও দেখি। এটা কিন্তু তোমরা টিপি বলো, এটা এমপি, এটা হচ্ছে এমপি। হ্যাঁ, দেখি ক্লাসে রেকর্ড থাকেনি ভাইয়া? কেন রে ভাই, তোমরা কি আজকে এত ব্যস্ত? কতজনে ক্লাস বলছো যে ক্লাসে রেকর্ড থাকে কিনা? অবশ্যই থাকবে ক্লাসে রেকর্ড, 1 মাস থাকবে। তোমরা শুধু খালি এটাই করতেছো। আচ্ছা, এটা শ্রমের উপকরণ। আচ্ছা, এরপরে দেখো শ্রম উপকরণ। আমাদের প্রথমে ছিল কত? ভূমি। ভূমির প্রত্যেক বছরে কি ছিল? একই রকম ছিল। ভূমির প্রত্যেক বছর কি ছিল? একই ছিল, 1 একর করে। তারপরে শ্রম, প্রথম বছরে ছিল কত? শ্রম 1 2 3 4। তারপরে মোট উৎপাদন প্রথম বছরে হচ্ছে কত ছিল? 10। হ্যাঁ, প্রথম বছরে ছিল 10, পরে ছিল কত? 22, তারপর ছিল 32, তারপর ছিল কত? 40। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমাদের ভূমি ছিল 1 একর প্রত্যেক বছরই। শ্রম কি ছিল? আস্তে আস্তে বেড়েছিল। তারপর মোট উৎপাদন, আমাদের মোট উৎপাদন 10 মন। ঠিক আছে, এটা হচ্ছে 10 মন, 20 মন, 32 মন, 40 মন। প্রান্তিক উৎপাদন, এখন দেখো প্রান্তিক উৎপাদন। দেখো প্রান্তিক উৎপাদন প্রথম বছর কি? এটা কোনো পরিবর্তন হবে না। প্রান্তিক উৎপাদন প্রথম বছর কি? পরিবর্তন হবে না। এটা 20 মন না 22 মন ছিল? 22 মন এটা। আচ্ছা, এরপরে এখন দেখো প্রান্তিকটা কীভাবে বের করবা? প্রান্তিকটা কীভাবে বের করবা? দেখো প্রান্তিকটা কীভাবে বের করবা, এটা হচ্ছে সবচেয়ে কমন। প্রান্তিক বের করবা, প্রান্তিক বের করবা পরের বছরে, মানে পরের বছরের থেকে আগের বছরে কি করবা? বিয়োগ করবা। 22 থেকে 10 বিয়োগ করো। ভালো করে দেখো, 22 থেকে 10 বিয়োগ করো, তাহলে কত একক থাকে? 12। তারপরে 32 থেকে আবার 22 বিয়োগ করবা, তাহলে 10। 40 থেকে 32 বিয়োগ করো, তাহলে কত হয়? 8। দেখো বুঝছো কিনা? তাহলে প্রথমে আমরা কি করলাম? বছর, ভূমি, তারপরে ভূমি, শ্রমের উপকরণ একক, মোট উৎপাদন আর প্রান্তিক উৎপাদন। মোট উৎপাদন দেওয়া আছে, প্রান্তিক উৎপাদন বের করলাম। প্রান্তিক উৎপাদন কীভাবে বের করলাম? আমরা প্রথম বছর যা আছে প্রথম বছরটা সেমই থাকবে। ঠিক আছে, এজন্য বলে যে প্রান্তিক উৎপাদন আর মোট উৎপাদন, ঠিক আছে, কখনো কি হয়? একরকম হয়, সেটা প্রথম বছর। তারপর দেখো দ্বিতীয় বছর কি হবে? মোট উৎপাদনের দ্বিতীয় বছর থেকে প্রথম বছরের এককটা কী করলাম? বাদ দিলাম। 22 থেকে 10 বিয়োগ দিলে 12। ঠিক একইভাবে তৃতীয় বছর 32 থেকে 22 বিয়োগ করলাম, থাকে 10। ঠিক একইভাবে চতুর্থ বছর 40 থেকে 32 বিয়োগ করলাম, থাকে 8। দেখো বুঝতেছো কিনা বলো আমাকে? কি আমার কথা কি বুঝতে পারছো? এটা কি বুঝতে পারছো? আমাকে বলো, একটু আমাকে জানাও, আমাকে একটু জানাও দেখি। মোট উৎপাদন বাড়লে প্রান্তিক উৎপাদন কমবে। বলছে বৃষ্টি হচ্ছে, কারেন্ট নাই। আচ্ছা, দেখো এতটুকু বুঝতে পারছো কিনা? আমাকে বলো, এতটুকু বুঝতে পারছো কিনা? দেখো প্রান্তিক উৎপাদন
ঠিক আছে? প্রান্তিক উৎপাদনটা কি? তুমি অন্যান্য ভালো করে তোমরা এটা শোনো, অন্যান্য উপকরণ তুমি স্থির রাখবা, কিন্তু পরিবর্তনশীল যে উপকরণগুলো আছে সেগুলোর পরিবর্তনের মাধ্যমে তুমি উৎপাদনের যে পরিবর্তন আনবা সেটাকে হচ্ছে কি প্রান্তিক উৎপাদন। অন্যান্য উপকরণ তুমি ঠিক করবা, অন্যান্য উপকরণ তুমি ঠিক রাখবা, স্থির রাখবা, কিন্তু পরিবর্তনশীল যে উপকরণগুলো আছে সেগুলোর তুমি কি করবা, ব্যবহারের মাধ্যমে তুমি উৎপাদন যে বৃদ্ধি করবা সেটা হচ্ছে প্রান্তিক উৎপাদন। এতটুকু বুঝতে পারছো কিনা? তারপরে বলো, এখন বলো যে তুমি প্রশ্ন যে ছিল আমার যে উদ্দীপক থেকে মোট উৎপাদন, প্রান্তিক উৎপাদন সূচি তৈরি করো, তাহলে মোট উৎপাদনের সংজ্ঞা প্রথমে দিবা, প্রান্তিক উৎপাদনের সংজ্ঞা প্রথমে দিবা। এটা তো বুঝাইছি দুইটার সংজ্ঞাই, প্রান্তিক উৎপাদন কি, মোট উৎপাদন কি, এটা সংজ্ঞা প্রথমে দিবা। ঠিক আছে? তারপরে প্রান্তিক উৎপাদনের সংজ্ঞা দেওয়ার পর তারপরে তুমি এই সূচি এঁকে দিবা। ঠিক আছে? তাহলে তোমার গ নম্বর অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, এখন তুমি এবার বর্ণনা দিতে পারো যে প্রথম বছর শ্রমে উপকরণ যখন তোমার এক একক ছিল তখন মোট উৎপাদন 10 ছিল, কিন্তু দ্বিতীয় বছর প্রান্তিক উৎপাদনের অন্যান্য উপকরণ স্থির রেখে যখন পরিবর্তনশীল ব্যয় যখন কী করা হয়েছে, পরিবর্তনশীল ব্যয় পরিবর্তন করা হয়েছে, তখন আমাদের প্রান্তিক উৎপাদন ব্যয় কী হয়েছে, আমাদের আগে থেকে বেড়ে গেছে। এখন বলতে পারো যে প্রান্তিক উৎপাদন ব্যয় কী হয়, বেড়ে যাওয়ার পর থেকে দেখো আবার কমেও গেছে। দেখছো, আবার ক্রমহ্রাসভাবে কি হয়ে গেছে, কমেও গেছে, ক্রমহ্রাস হয়ে আস্তে আস্তে আবার কমেও গেছে। ঠিক আছে? একজন কমেন্ট করছিল, এটা আমার খুব ভালো লাগছে। আচ্ছা, আবহাওয়া ভালো না, সমস্যা নাই, তোমাদের রেকর্ডে ক্লাস থাকবে, তুমি দেখে নিও। আচ্ছা, এরপরে দেখো আমাদের 4 নম্বর প্রশ্ন কি ছিল, উদ্দীপক থেকে প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করে কোন প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়েছে? এই যে বলেছিলাম ক্রমহ্রাসমান, দেখো কি বলেছিলাম, এটা বলো তো, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়েছে। 1 নম্বর পেয়ে গেছো। এর আগে আমি বলেছিলাম যে এটার মধ্যে যেটা ক্রমহ্রাসমান, দেখো 10 থেকে 12, মানে এটা তো প্রথম বছরে 12 থেকে 10 একক, তারপরে 8, দেখছো, তার মানে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কি হয়েছে, পরিলক্ষিত হয়েছে। আচ্ছা, এরপরে দেখো, তাহলে প্রথমে কি লিখলা, উদ্দীপক থেকে প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করে আমি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়েছে বলে আমি উত্তরের সপেক্ষে আমি কি করলাম, মতামত পেশ করলাম। এটা বললে তুমি 1 পেয়ে গেছো। তারপর ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন কি সেটা তুমি সংজ্ঞা দিয়ে দিবা। তারপর 2, এখন তারপর কি করতে হবে, আমাদের ব্যাখ্যা সহ মশাটা তো ঠিক হয় না, সবই ঠিক আছে, এটা সহই তোমাদের বোঝাই, টিপি এমপি, হ্যাঁ সহজে লিখে দিলাম, এটা পরটাতে লাগবে বোঝানোর জন্য। আচ্ছা, এটা ছিল কত, 10, 22, 32, 40, 10, 12, 10, 8। এখন দেখো ক্রমহ্রাসমান কেন বুঝাইছি, যে আমাদের প্রান্তিক উৎপাদন কি আস্তে আস্তে নিম্নমুখী হচ্ছে বা কমতেছে। আচ্ছা, এখন তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এটা অঙ্কন করতে হবে। কি করতে হবে, অঙ্কন করতে হবে। আচ্ছা, এখন দেখো এই রেখা অঙ্কন করতে গিয়ে তোমরা এমন প্যারা খাও, কি করো, এমন বেশি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে তোমরা পড়ো। ঠিক আছে? আসলে আমরা কি করি না, চিত্র যখন আমরা আঁকি তখন সেটা আমরা বুঝি না। ঠিক আছে? বুঝি না, ধরে বুঝি না। যদি ধরে বুঝি তাহলে অবশ্যই কিন্তু সেটা আমাদের কি হবে, সহজ হয়ে যাবে, বোধগম্য হবে। ঠিক আছে? দেখো আজকে দেখো তোমরা বোঝো কিনা, আচ্ছা,
আচ্ছা, XY দিতে পারো তোমরা। এটা এই জায়গায় থাকবে শ্রম একক, কি থাকবে? শ্রম একক। আর এই জায়গায় থাকবে কি? প্রান্তিক উৎপাদন, কি থাকবে? প্রান্তিক উৎপাদন, ঠিক আছে? এটা হচ্ছে এমপি। আচ্ছা, এখন দেখো আমাদের বছর কটা ছিল? দেখো আমাদের বছর কটা ছিল? 4 বছর ছিল না? ক বছর ছিল? 4 বছর ছিল। আমরা দেখো 4 বছর আমরা করে ফেলি। 1 2 3 4, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর। এখন দেখো প্রথম, দ্বিতীয় বছর, তৃতীয় বছর। এখন আমাদের এই যে প্রান্তিকের মধ্যে, আমাদের প্রান্তিকের মধ্যে যেটা ছিল, কয় একক করে ছিল আমাদের যখন প্রান্তিক হয়েছিল? সর্বনিচ থেকে আমরা কী পেয়েছিলাম? সর্বনিচে পেয়েছিলাম 8 যখন আমরা করেছিলাম এটার। হ্যাঁ, প্রথম পেয়েছিলাম কি আমরা? 8 একক। তারপরে কত পেয়েছিলাম? 10। তারপরে কত? 12। এর আগে 10 ছিল, তো লাগবে না এটা আমার। তাহলে 8 10 12। আচ্ছা, তাহলে এটা আমি এখন দেখাই দেব। আচ্ছা, এগুলো তোমরা গ্রাফে করবা তো, ঠিক আছে? এমপিটা এভাবে দিচ্ছি, এটা এমপি 10 8 10 12। এখন দেখো প্রথম বছরে আমাদের একক কত ছিল বলো? প্রথম বছরে আমাদের একক কত ছিল? কমেন্ট করো দেখি তোমরা। প্রথম বছর বুঝতেছি না, তোমরা আজকে শেয়ার দিতেছো না কেন বলো তো? শেয়ার দিতেছো না কেন? আজকে তোমরা শেয়ার দিতেছো না। তোমরা কালকে বললা সবাই যে অর্থনীতি ক্লাস কবে স্যার, অর্থনীতি ক্লাস কবে? হ্যাঁ, আচ্ছা, তাহলে প্রথম বছরে ছিল আমাদের কত? প্রথম বছর এটা আমরা সাথে করে নেই। প্রথমে ছিল 10, এটা আমাদের বোঝার জন্য করব। 22 32 40 10, তারপরে ছিল কত? 12 10 8, ঠিক আছে? এই যে দেখো, তাহলে আমরা এই প্রান্তিক, যেহেতু প্রান্তিক কমরার সময় প্রান্তিক দেখাবো, তাহলে আমাদের এই 3টা মান লাগবে, 8 10 12। আচ্ছা, তাহলে দেখো আমাদের প্রথম বছর থেকে দ্বিতীয় বছর যদি যাই, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? হ্যাঁ, 4 বছর, হ্যাঁ এটা তো জানি। আচ্ছা, ওকে ওকে ওকে। দেখো প্রথম বছরের কত ছিল? 10-এ ছিল। প্রথম বছর কত ছিল? 10-এ ছিল। কত ছিল? 10-এ, ঠিক আছে? কত ছিল? 10-এ। তারপর কত ছিল দেখো তো? দ্বিতীয় বছর কত ছিল? 12-তে। কত ছিল? 12-তে। দেখো বুঝতেছো কিনা? 12-তে। হ্যাঁ, এগুলো কিন্তু আমরা কি করে দেব? ইন্ডিকেট করে দেব। তারপরে আবার কোথায় ছিল? 10-এ। 3-এ দেখো আবার কোথায় এসে পড়ছে? 10-এ। আবার 10-এ দেব, এই যে দেখো এই বরাবর। এইটাও আজ দিব। তারপর কোথায় ছিল? 8-এ। তারপর কোথায় ছিল? 8-এ, এই যে 8-এ, এই বরাবর। দেখছো?
এই যে বরাবর দেখো এটা হচ্ছে আরেক বিন্দু। এখন আমরা কি করব, এই বিন্দুগুলা, এই যে বিন্দুগুলা, ঠিক আছে, এই বিন্দুগুলো আমরা মিলিয়ে দিব। কি দিব? মিলিয়ে দিব। এই যে দেখো, তাহলে প্রথম বছর তো বলেছি 10 ছিল, 10 ছিল, এককের কোনো সমস্যা হবে না। তারপরে বলেছি কমরা সমান উৎপাদন বিধি। এই যে দেখো, এই যে এটাকে বলবো আমরা এ দ্বারা প্রকাশ করব। এ থেকে দেখো আস্তে আস্তে হ্রাস পাচ্ছে, আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। দেখছো এই 4 বছরের আমাদের উৎপাদন কমরা সমান উৎপাদন বিধি কীভাবে আমরা প্রমাণ করলাম। দেখছো, দেখো প্রথম বছর, দ্বিতীয় বছর, শ্রমের প্রথম একক, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, প্রথম বছরে কোথায় ছিল আমাদের 10, তারপরে ছিল কত 12, তারপর আবার 10, তারপর আবার কত এই 8। দেখো বুঝতে পারছো কিনা? আর কমরা সমান কিভাবে হয়েছে এটাও বুঝতে পারছো কিনা দেখো। এখন ব্যাখ্যাগুলো এভাবে দিবা যে প্রথম বছর, ভালো করে মনোযোগ দিয়ে শোনো, এই ব্যাখ্যাগুলো কীভাবে দিবা। প্রথম বছর কী হচ্ছে আমাদের, এই প্রথম বছর জমি কিন্তু 1 একরই থাকবে। প্রথম বছর 1000 শ্রম বাবদ ব্যয় করে আমরা কি করেছিলাম 10 মণ ফলন পেয়েছিলাম, ঠিক আছে। তারপরের বছর আমরা দ্বিতীয় বছর 2000 টাকা ব্যয় করে 22 মণ, তৃতীয় বছর 3000 টাকা ব্যয় করে 32 মণ, চতুর্থ বছর 4000 টাকা ব্যয় করে 40 মণ আলু উৎপাদন করে। তারপর আমরা কমরা সমানের মধ্যে যেরকম দেখাইছিলাম এরকম দেখাই দিব যে দ্বিতীয় বছরে কি হয়, দ্বিতীয় বছরে কি প্রান্তিক উপযোগ উৎপাদন, শ্রম নিয়োগ বৃদ্ধির সাথে সাথে কি উৎপাদন বেড়ে যাওয়ার পরে প্রান্তিক উপযোগ কি বৃদ্ধি পায়। প্রান্তিক উপযোগ কি দেখো বৃদ্ধি পাইছে, দেখছো শ্রম নিয়োগ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে মোট ব্যয় বৃদ্ধি পাইছে, পাশাপাশি আমাদের প্রান্তিক ব্যয়ও কি হয়েছে বৃদ্ধি পাইছে। এরপরেও বলবা কিন্তু পরবর্তী বছরে যখন আবারও শ্রম নিয়োগ হয়, পরবর্তীতে কি হয়েছে আগের তুলনা থেকে মোট ব্যয় বৃদ্ধি পাওয়া সত্ত্বেও প্রান্তিক ব্যয় কি হয়েছে হ্রাস পাইছে। দেখো 12 থেকে পরে হয়েছে 10 একক হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আবার সেম একই কথা যে আবার কালক্রমে আবারও যখন শ্রম নিয়োগ বৃদ্ধি পায়, একই হারে বৃদ্ধি পেলেও কিন্তু আমাদের প্রান্তিক ব্যয়গুলা কি হয় হ্রাস পেতে থাকে, ঠিক আছে। এই যে 12 থেকে 10, 10 থেকে 8, এই যে আমাদের এককগুলা মোট শ্রম নিয়োগ বৃদ্ধি করতেছো, কিন্তু শ্রমের যে নিয়োগ টাকা কিন্তু তুমি বৃদ্ধি করতেছো, কিন্তু প্রথম বছর বৃদ্ধি পাওয়া সত্ত্বেও পরের বছর শ্রম নিয়োগ বৃদ্ধি পাওয়া সত্ত্বেও আমাদের প্রান্তিক উৎপাদনগুলো কি হচ্ছে হ্রাস পাচ্ছে। যেহেতু আমাদের হ্রাস পাচ্ছে আমরা সূচিতে দেখেছি, তাহলে অবশ্যই আমি এটা বলতে পারি যে উদ্দীপক থেকে প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করার মাধ্যমে আমি জানতে পারছি এটা হচ্ছে কমরা সমান প্রান্তিক উৎপাদন বিধি। কেন আমাদের দ্বিতীয় বছর থেকে শ্রম নিয়োগ বৃদ্ধির ফলে আমাদের কি হয় প্রান্তিক উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়, প্রান্তিক উৎপাদন বৃদ্ধি পায়, কিন্তু পরবর্তী বছর আবারও শ্রম নিয়োগ যখন করতেছে তখন আবার প্রান্তিক উপযোগ হ্রাস পায়। আর প্রান্তিক উৎপাদনের এটাই কিন্তু কি একটা বৈশিষ্ট্য, ঠিক আছে। এক সময় কি হয় বৃদ্ধি পায়, এক সময় সমান থাকে, এক সময় কি হয় হ্রাস পায়। দেখো বুঝতে পারছো কিনা? আচ্ছা দেখি, দেখো বলো তো, আমরা একটু কমেন্ট করে জানাও তো তোমরা বুঝতে পারছো কিনা, এটা একটু কমেন্ট করে আমাকে জানাও, এটা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও, একটু কমেন্ট করে জানাও আমাকে, একটু কমেন্ট করে জানাও আমাকে এটা বুঝতে পারছো কিনা, একটু কমেন্ট করে জানাও। একটু কমেন্ট করে জানাও আমাকে এটা বুঝতে পারছো কিনা। আচ্ছা এটা শেষ করে দেব, এই সৃজনশীলটা একটু মনোযোগ দাও, ঠিক আছে। এই সৃজনশীলটা মনোযোগ দাও, আমাদের নির্ধারিত সময়ের ভিতরে আমাদের শেষ করতে হবে, যেহেতু তোমাদের আরও ক্লাস আছে। আজকে 7:30 তোমাদের ইংলিশ ক্লাস আছে, তোমাদের রোডম্যাপ প্লাস প্রিপোজিশনের উপর ক্লাস নেবে আমাদের মানিকা হাসান স্যার, ঠিক আছে। তোমরা অবশ্যই আবার 7:30 তোমরা যাই করো, সব কাজ ঠিকঠাক মতো শেষ করে তোমরা অবশ্যই আমাদের লাইভে আবার যুক্ত হবা। এখন দেখো এটা আমি শেষ করি। প্রান্তিক আয় কাকে বলে? দেখো প্রান্তিক আয়, ওই যে বললাম যে অতিরিক্ত একক বৃদ্ধির জন্য যে পরিমাণ ব্যয় হয়, যে পরিমাণ আয় হবে, ঠিক আছে, সেটাই হচ্ছে কি আমাদের প্রান্তিক আয়। আচ্ছা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে গড় আয় কি? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে গড় আয়
ঠিক আছে, পূর্ণ প্রতিবিম্ব গড় আয়। দেখো পূর্ণ প্রতিবিম্ব বাজারে গড় আয় একটু প্রশ্নটা ছিল, হ্যাঁ এই পাইছি। ও প্রান্তিক আয় কি হয়, রেখা একই হয়। দেখো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি সেটাকে তোমাকে বুঝতে হবে। যখন তোমার প্রতিযোগী পাশাপাশি তোমার ক্রেতাও কি থাকে, অধিক সংখ্যক থাকে, মানে ক্রেতা বিক্রেতার সমারোহ থাকে, যেখানে ক্রেতা কিংবা বিক্রেতা কেউই কি একচেটিয়াভাবে দামের উপরে প্রভাব ফেলতে পারে না। বিক্রেতাও বাড়াইতে পারে না, আবার ক্রেতাও ইচ্ছে করলেও কম দামে কিনতে পারে না। ঠিক আছে, ক্রেতা বিক্রেতার সমারোহ থাকে। আচ্ছা, তাহলে পূর্ণ প্রতিবিম্ব বাজারে গড় আয় ও প্রান্তিক আয় রেখা একই হয়। ঠিক আছে, তারপর উদ্দীপক হতে গড় ব্যয় এসি নির্ণয় করে সূচিতে দেখাও। এখন দেখো গড় ব্যয় নির্ণয় করবো, গড় ব্যয়। তাহলে গড় ব্যয় কখন, যে অতিরিক্ত একক বৃদ্ধির জন্য যে ব্যয় হবে সেটা হচ্ছে কি গড় ব্যয়। অতিরিক্ত একক বৃদ্ধির জন্য ব্যয়ের উপর যে পরিবর্তন হবে সেটা হচ্ছে কি গড় ব্যয়। এই গড় ব্যয় নির্ণয় করে সূচিতে দেখাতে হবে। গড় ব্যয় নির্ণয় করে কি করতে হবে, সূচিতে দেখাতে হবে। আচ্ছা, এই তোমরা শেয়ার করতেছো না কেন ভাই, আমার বলো তো, এটা করে শেষ করে দেবো, শেয়ার করতেছো না কেন? আচ্ছা, এখন আমরা এটা করে ফেলি। উৎপাদনের এটা তো হবে না, পরেটা করতে। উৎপাদনের পরিমাণ মোট ব্যয়, এটা ছক করে ফেলি। হ্যাঁ, 1 2 3 4 উৎপাদনের পরিমাণ মোট ব্যয়। আমাদের এটার মধ্যে কি কি ছিল দেখো, উৎপাদন পরিমাণে একক ছিল, 1 একক 2 একক 3 একক 4 একক 5 একক। আর মোট ব্যয় প্রথমে 5,000 9,000 12,000 16,000 22,000। ঠিক আছে, এখন আমাদের গড় ব্যয় এখানে শুধু বের করতে হবে, দুইটা দেওয়াই আছে, আমাদের গড় ব্যয় শুধু বের করতে হবে। এই আজ আর আসবো না মানে কেন? অনেক সুন্দর ক্লাস ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, আমাদের প্রথমে যেহেতু বলছে কি আমাদের গড় ব্যয় নির্ণয় করতে হবে, তাহলে আমরা গড় ব্যয় নির্ণয় করে ফেলি। ঠিক আছে, গড় ব্যয় নির্ণয় করে ফেলি, পরে আমরা পরটাতে প্রান্তিক ব্যয় একসাথে বের করে দেখাবো। একটা বের করি আগে। আচ্ছা, তাহলে প্রথমে আছে উৎপাদনের পরিমাণ। উৎপাদনের পরিমাণ এগুলো এককে, হ্যাঁ, উৎপাদনের পরিমাণ এককে। মোট ব্যয় আর হচ্ছে আমাদের বের করতে বলছে কি গড় ব্যয়, এসি গড় ব্যয় মানে এভারেজ কস্ট। আচ্ছা, টিসি টোটাল কস্ট, এগুলো সব এককে, কিসে এককে। আচ্ছা, 1 2 3 4 5টা। আচ্ছা, 1 2 3 4 5। আচ্ছা, আমি একটু লিখে নিচ্ছি, পরে তোমাদের সাদা স্লাইডে দেখাচ্ছি। 1 একক 2 একক 3 একক 4 একক 5 একক, 5 9 12 16 22। আচ্ছা, এখন তোমরা বুঝতে পারবা। এখন দেখো উৎপাদনের এককগুলো লিখলাম, মোট ব্যয়ও লিখলাম। এখন গড় ব্যয় কীভাবে বের করবো? দেখো গড় ব্যয় বের করবো, গড় ব্যয়ের সূত্র কি? গড় ব্যয়ের সূত্র হচ্ছে মানে এসি মানে এভারেজ কস্ট বের করতে হলে আমার কী করতে হবে, মোট ব্যয়কে আমাদের উৎপাদনের একক দ্বারা ভাগ করতে হবে। কি করতে হবে? গড় ব্যয় বের করতে হলে মোট ব্যয়কে মানে টোটাল কস্টকে কিউ দ্বারা মানে আমরা উৎপাদনের একক দ্বারা উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করব। তাহলে 5কে 1 দ্বারা ভাগ করলে 5ই হয়, কি হয়? 5ই হয়। তারপর 9কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 4.5 হয়। তারপরে 12কে 3 দ্বারা ভাগ করলে কত হয়? 3 4 12, 4 হয়। তারপরে 16কে 4 দ্বারা হয়, 4 4 16, 4 হয়। তারপর হচ্ছে 22কে 5 দ্বারা, 22কে 5 দ্বারা এটা হচ্ছে 4 4 5 20, 22 হচ্ছে হ্যাঁ 4.4,
4.4। এই হচ্ছে আমাদের কি, আমাদের গড় ব্যয়। এখন বলতে পারো যে স্যার কীভাবে তাহলে এটা আমি সাজাবো? দেখো সাজানোর টেকনিক কি, প্রথমে বলবা গড় ব্যয়ের সংজ্ঞা। কি বলবা? গড় ব্যয়ের সংজ্ঞা। গড় ব্যয়ের সংজ্ঞা কি? যে অতিরিক্ত 1 একক বৃদ্ধির জন্য আমাদের যে মোট ব্যয়ের উপরে পরিবর্তন হয় সেটা হচ্ছে কি গড় ব্যয়। ঠিক আছে, গড় ব্যয়ের সংজ্ঞা দিলাম। গড় ব্যয় কাকে বলে এটা বললা বিস্তারিত। তারপরে এই জায়গা থেকে বললা যে প্রথম বছরে থেকে দ্বিতীয় বছর কি পরিবর্তন আসছে, আর তৃতীয় ধাপে কি দিবা, এই ছকটা এঁকে দিবা। গড় ব্যয়ের নির্ণয়ের সূচি দেখানো হলো, পরে নিচে এটা এঁকে দিবা। ঠিক আছে, এটা এঁকে দিবা, 3 নম্বর ইনশাল্লাহ পেয়ে যাবা। আচ্ছা, এরপরে দেখো, এরপরে বলছে পরবর্তী প্রশ্ন ছিল কি আমাদের, উদ্দীপকের আলোকে চিত্রের মাধ্যমে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় মানে মার্জিনাল কস্ট এর মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো। দেখো প্রান্তিক ব্যয়টা আমরা কি বলছিলাম? প্রান্তিক ব্যয় আমরা কি বলছিলাম? বলো। প্রান্তিক ব্যয়টা বলছিলাম কি আমরা? ওই যে অতিরিক্ত শ্রম নিয়োগের পরেও আমাদের মোট উৎপাদন বৃদ্ধি পাবে, কিন্তু একটা সময় যে আবার কি হবে, সেটা হ্রাস পেতে থাকবে। সেটা কি করতে পারবে? হ্রাস পেতে থাকবে। আচ্ছা, এখন দেখো তাহলে প্রান্তিক ব্যয় কিভাবে আমরা এখন দেখো প্রান্তিক ব্যয়গুলো বের করব। এই প্রান্তিক ব্যয় কি তোমরা বুঝতেছো? আমাকে একটু জানাও। জি ভাইয়া বুঝতে পারছি। তারপরে আজান পড়তেছে, তোমরা যারা নামাজ পড়ে আসো। হ্যাঁ, সমস্যা নাই, নামাজ পড়ে আসো। হ্যাঁ, আচ্ছা দেখো, আমাদের প্রান্তিক ব্যয় বের করার নিয়ম হচ্ছে কি, ঠিক আগের সূচি যে বাই করছিলাম ঠিক একইভাবে। ঠিক আছে, ঠিক একইভাবে আমার আগের সূচি যেরকম বার করছিলাম একইভাবে মোট ব্যয় থেকে দেখো 9 থেকে 5 বিয়োগ করব। প্রথম এটা থাকবে 0 মানে 0 ফাঁকা। প্রান্তিক উপযোগে প্রথম বছরে বলেছিলাম যে কোনো রকম কোনো ইয়েই থাকে না। তারপরে 9 থেকে 5 বিয়োগ করলে 4 থাকে। তারপরে 12 থেকে 9 বিয়োগ করলে কত থাকে? 3। 16 থেকে 12 বিয়োগ করলে থাকে কত? 4। তারপরে 22 থেকে 16 বিয়োগ করলে কত থাকে? 6। কত? 6। এই যে দেখো, বুঝতে পারছো কিনা? আবার বলি, আমরা তো এটা বের করছিলাম গ নম্বরে, যে মোট ব্যয় এবং গড় ব্যয় বের করছিলাম কিভাবে, তোমাদের এটা বুঝাইছিলাম। গড় ব্যয় হচ্ছে মোট ব্যয়কে উৎপাদন একক দ্বারা ভাগ করছি। 5 একে 5, 9কে 2 দ্বারা ভাগ করলে 4.5, 12কে 3 দ্বারা ভাগ করলে 4, 16কে 4 দ্বারা ভাগ করলে 4, 22কে 5 দ্বারা ভাগ করলে 4.4। এখন বের করছি কি এমসি মানে কি প্রান্তিক ব্যয়, এমসি মার্জিনাল কস্ট, প্রান্তিক ব্যয়। বলছে যে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক দেখাও। আচ্ছা, এরপরে প্রথমটা কি আমাদের শূন্য থাকে, ফাঁকা থাকে। তারপরে হচ্ছে কি দ্বিতীয় বছর 9 থেকে 5 বিয়োগ করলে মোট ব্যয়, দ্বিতীয় বছর থেকে প্রথম বছর বিয়োগ দিলে 4, 12 থেকে 9 বিয়োগ দিলে 3, 16 থেকে 12 বিয়োগ দিলে 4, 22 থেকে 16 বিয়োগ দিলে 6। দেখো বুঝতে পারছো কিনা? এতটুকু আমাকে জানাও দেখি, এতটুকু বুঝতে পারছো কিনা আমাকে জানাও। তারপরে আমি সম্পর্কটা বলে দিচ্ছি। আচ্ছা, এতটুকু আমাকে জানাও। আরেকটা জিনিস লিখে দিব, সেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে এসি। তাহলে এসিগুলো আমি লিখে নিব, 5, তারপর ছিল 4.5, তারপর হচ্ছে 4.4, ঠিক আছে।
তারপর এমসিগুলো লিখে নিব। এটা এখন আপাতত তোমরা বুঝে ফেলছো। এখন আমি তোমাদের অঙ্কনটা করে দেই রেখাচিত্রের মাধ্যমে, যে প্রান্তিক অভিযোগ ও গড় ব্যয়ের মধ্যে, প্রান্তিক ব্যয় ও গড় ব্যয়ের মধ্যে সম্পর্ক কি। আচ্ছা আচ্ছা, এরপরে আমাদের মার্জিনাল কস্ট কী পাইছিলাম? আমাদের প্রথমে পাইছিলাম কত? আমরা 4, তারপর পাইছিলাম 3, তারপর পাইছিলাম কত? 4, 6। হ্যাঁ, এখন দেখো এটা আমরা কিভাবে এখন আমরা উপস্থাপন করব। ভালো করে বুঝবা, এটা একদিন বুঝবা সারা জীবনের জন্য শিখবা, একদিন বুঝবা সারা জীবনের জন্য শিখবা। তারপর নিচে আমরা তাহলে কী দেব? উৎপাদনের পরিমাণ একক। হ্যাঁ, উৎপাদনের পরিমাণ একক, উৎপাদনের পরিমাণ একক। আর এটা হচ্ছে কি? এমসি, আর হচ্ছে এসি, মার্জিনাল কস্ট, আর হচ্ছে কি? এভারেজ কস্ট। আচ্ছা, আগে আমি এমসিটা দেখাবো বা এসিটা দেখাবো, যে কোনো একটা দেখাবো। আচ্ছা, আগে এমসি দেখাই। তাহলে আমরা যে বছর কটা ছিল? 5টা। কটা ছিল বছর? 5টা। 1, 2, 3, 4, 5। আচ্ছা, প্রথম বছর, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, উৎপাদন পরিমাণ একক। আচ্ছা, এরপরে দেখো, তাহলে প্রথমে যদি আমি কি দেখাই, ধরো আমি প্রথমে এসি দেখাবো, ঠিক আছে? এভারেজ কস্ট কি দেখাবো? এভারেজ কস্ট দেখাবো। আচ্ছা, তাহলে আমি এখন এগুলো দেখে নিই। 1, 2, 3, 4, 5, ধরো 6 দিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখো প্রথমে আমি এসি দিব, ঠিক আছে? তাহলে প্রথমে দেখো এসিতে কত আছে? 5, মানে এভারেজ কস্ট কত আছে? 5। আচ্ছা, 5-এ দিলাম। কত দিলাম? 5-এ দিলাম। 5-এ। আচ্ছা, তারপরে 4.5, এই যে দেখো 4.5 মানে মাঝামাঝি আসবে, এটা বরাবর প্লাস 4 থেকে 5-এর মাঝামাঝি, ঠিক আছে? এটার বরাবর করতে হবে। আচ্ছা, তারপরে কত আছে? শুধু আরেকবার আছে কত? 4। হ্যাঁ, আরেকবার কত ছিল? এটা হচ্ছিল কত? 4। এটা হচ্ছিল কত? 4। আর এটা ছিল কত? 4.4। এই 4.4, ঠিক আছে? এই যে আমি আগে এসিটাকে আমি করলাম। দেখো প্রথম বছর ছিল 5, আমি 5 বরাবর দিলাম। দ্বিতীয় বছর ছিল 4.5 বরাবর দিলাম। তৃতীয়তে ছিল আমার কত? 4 দিলাম। চতুর্থ 4 ছিল, 4-এ ছিলাম। পঞ্চমতে ছিল কি? 4.4। এটা 4.5 থেকে একটু নিচে দিছি, ঠিক আছে? এখন এই এসিটা আমি মিলিয়ে ফেলবো। কি করব? মিলিয়ে ফেলবো। হ্যাঁ, এই যে দেখো, ঠিক আছে? মিলিয়ে ফেলতেছি আমি। আচ্ছা, এখন আমি এমসিটা করবো। কত কি করবো? এমসি করবো। এমসি দেখো, এমসিটা প্রথমে কোথায় ছিল? দেখো তো 4-এ ছিল। কোথায় ছিল? এমসি প্রথমে কোথায় ছিল? 4-এ ছিল, ঠিক আছে? তারপরে কত ছিল? 3-এ ছিল। ভালো করে বোঝো, বলে কত ছিল? 3-এ ছিল। তারপরে 3 নম্বরে ছিল কত? 4-এতে। 3 নম্বরে ছিল কততে? 4-এতে। এই যে 4-এতে পেয়ে গেছি আমি। মাঝখানে পাইছি দুইটাতেই। এই যে সম্পর্ক, এই জায়গায় সম্পর্ক, এটাকে বলে এ। তারপরে বেশি কত? 6। কত বেশি? কত? 6। যদি 5 হয়, এই যে 6 বরাবর এখানে। এখন দেখো এই যে দেখছো? বুঝতে পারছো? মানে তোমাদের দুইটা ইয়েতেই তোমাদের কি ছিল? আমাদের উপর থেকে নিচে, ঠিক আছে? উপর থেকে নিচে, এটা উপর থেকে নিচে হবে। হ্যাঁ, উপর থেকে নিচে।
উপর থেকে নিচে। দেখো তার মানে সম্পর্কগুলো দেখো যে প্রান্তিক ব্যয় নিম্নগামী হয়ে তারপর কি করে নিচ থেকে ছেদ করে এই যে সম্পর্ক দেখো, একটা সময় যে কি হয় গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় সমান হয়, এটাও প্রমাণ। দেখো গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় একটা সময় যে সমান হয়, একটা সময় কি হয়, একটা সময় গড় ব্যয় সম্পর্কগুলো দেখো যেভাবে লিখবা, প্রান্তিক ব্যয় ও গড় ব্যয় কি থাকে এক সময় বাড়তে থাকে, তারপর আবার কি হয় দুইটা একসাথে হ্রাস পায়। দেখো দুইটা একসাথে হ্রাস পায়, তারপর আবার একটা সময় কি হয় আমাদের একটা সময় কি হয় আস্তে আস্তে যখন হ্রাস পায় কিন্তু প্রান্তিক ব্যয়টা বেশি হ্রাস পায়, তখন নিম্নগামী হয়ে আবার কি হয় আমাদের গড় ব্যয়ের সাথে আবার বাড়তে থাকে, কিন্তু প্রান্তিক ব্যয়টা হঠাৎ করে বেশি বাড়তে থাকে, বেশি বেড়ে যায়, কি হঠাৎ করে বেশি বেড়ে যায়। এবং একটা সময় কোনো এক সময় যে প্রান্তিক ব্যয় এবং কি গড় ব্যয় সমান হয়, তার মানে প্রান্তিক ব্যয় আর গড় ব্যয়ের মধ্যে তিনটা বৈশিষ্ট্য, কখনো গড় ব্যয় প্রান্তিক ব্যয়ের কম হয়, কখনো সমান হয়, কখনো কি হয় বেশি হয়। ঠিক আছে, এই হচ্ছে সম্পর্ক। এগুলো তোমরা এই তিনটা লিখবা, কখনো গড় ব্যয় প্রান্তিক ব্যয়ের সমান হয়, কখনো হ্রাস পায়, কখনো বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। আশা করি তোমরা আগামী ক্লাসে আবারও এরকমভাবে সমৃদ্ধ থাকবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।